আমরা যেই পরিবারটা দেখতে পাচ্ছি ইনি নিজেই ক্যান্সার আক্রান্ত এবং তার 5টা সন্তান আছে এখানে। তো হঠাৎ করে তার উপরে এই বাড়ির উপরে যখন বোম্বিং করা হয় শুধু দেখতে পাচ্ছিল যে শুভ্র কিছু ধোঁয়ার মতো করে, তো এরপরেই তার শরীরে এই অবস্থা হয়ে যায়। আসসালামু আলাইকুম, শুকরান, আল্লাহ হেল্প আস। থ্যাংক ইউ। বাংলাদেশি এই তরুণকে মিশরে আশ্রয় নেয়া গাজার যুদ্ধাহত ও উদ্বাস্ত ফিলিস্তিনিদের অনেকেই চেনেন। কায়রোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাখো শিক্ষার্থীর কাছেও পরিচিত তিনি। নাম হুজাইফা খান, বাড়ি বরিশালের গৌর নদীতে। বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই ছেলেটি যুদ্ধের মধ্যে গাজা থেকে পালিয়ে আসা দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনি মুসলমানদের কাছে রীতিমতো ত্রাণকর্তা। দেশ বিদেশ থেকে অনেকেই ত্রাণ অনুদান পাঠাচ্ছেন হুজাইফার ওয়ান উম্মা ফাউন্ডেশনে। সেই ত্রাণ হাদিয়া বা উপহার হিসেবে নিজে ফিলিস্তিনিদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছেন হুজাইফা। কায়রো পৌঁছানোর আগেই হুজাইফার সাথে যোগাযোগ করেছিলাম। তার সাথে একদিন ত্রাণ কাজে থাকতে চাই জানিয়েছিলাম, কিন্তু রাজি হচ্ছিলেন না। পরে কায়রো প্রবাসী সাংবাদিক বন্ধু আফসার হুসাইনকে ধরে রাজি করাই হুজাইফাকে। আফসার ভাই বরাবরই কায়রোতে এলে পাশে থাকেন, নানা সহযোগিতা করেন, বিভিন্ন জায়গায় নিয়ে যান। 14 এপ্রিল ভোর থেকেই আমরা ছুটছি, খুঁজছি হুজাইফাকে। নানা জায়গা ঘুরে ফিরে ফিলিস্তিন যুদ্ধকবলিত মানুষের সাহায্য দিচ্ছিলেন সেদিন তিনি। দুপুরে শহরতলির আবুর আবাসিক এলাকায় হুজাইফার সাথে দেখা হয়ে গেল। অসহায় এই ফিলিস্তিনি পরিবারের কাছে কদিন আগেও এসেছিলেন তিনি, যা আমাদেরও বলছিলেন এই মা। এরা গাজ্জার আশিফা হসপিটালে সেখানে অবস্থানরত ছিল এবং সেই হসপিটালেই তারা চিকিৎসা নিচ্ছিল যুদ্ধাহত হওয়ার পরে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওখানকার যারা ইহুদি তারা ওখান থেকে সেই হসপিটাল থেকে তাদেরকে বের করে দেওয়ার পরে এরপরে তাদের চিকিৎসার কোনো ব্যবস্থাপনা যখন করতে পারছিল না, এক পর্যায়ে তারা অনেক প্রচেষ্টার মাধ্যমে মিশরের মাটিতে আসে। মিশরে এসে এবং এখানে তারা 40 দিন একটা হসপিটালে চিকিৎসা গ্রহণ করে এবং চিকিৎসা নেওয়ার পর এখন তারা বাসায় অবস্থান করছে। আর এখানকার তাদের যে জীবনযাপন, তাদের এখানে না আছে আয়ের কোনো উৎস, না আছে নিজস্ব কোনো চাকরি বাকরি, আর এখানে এদের যারা সন্তানাদি আছেন এই সন্তানাদিরও পড়ালেখার জন্য সঠিক কোনো ব্যবস্থাপনা এরা করতে পারছেন না। তো এদের জীবনযাপন এখানে খুবই কষ্ট করে এরা জীবনযাপন করছে। তো আমরা আমাদের বাংলাদেশের তরফ থেকে তাদের কাছে যে হাদিয়া পাঠাচ্ছি এবং বিভিন্ন চ্যারিটেবল সংগঠনের মাধ্যমে যে উপহারগুলো এদের কাছে পৌঁছাচ্ছে, এর মাধ্যমেই আসলে এদের জীবনযাপন এখন চলছে। এছাড়া ভিন্ন কোনো আয়ের উৎস তাদের নেই। এজন্য তারা বাংলাদেশের মানুষের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং বাংলাদেশের মানুষের প্রতি তাদের অবিরাম ভালোবাসা, এবং তারা প্রত্যাশা করে বাংলাদেশ থেকে তাদের এই মানবতার কল্যাণে বাংলাদেশের মানুষ যেন অবিরত ধারায় কাজ করে যেতে পারে, এই প্রত্যাশা তারা সবসময় করছে আমাদের কাছে। কথা শুনতে গিয়ে চোখে পানি এসে যায়, হার্টবিট বাড়ে। কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিলেন এই মানুষেরা। কায়রোর বিভিন্ন এলাকায় এখন আশ্রিত প্রায় 1.5 লাখ ফিলিস্তিনি মুসলমান। সবারই বাড়ি, ঘর, চাকরি, ব্যবসা বা ভালো আর্থিক সংগতি ছিল গাজায়। যুদ্ধে সব হারিয়ে এখন নিঃস্ব তারা। তো আমি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাদেরকে এটা বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম মানুষ তাদের জন্য মন থেকে দরদ করে, তাদের জন্য ভালোবাসে এবং তাদের পাশে আছে। البنغلاديشيون كلهم يحبون كثير جدا وهم يعني دائما يستمرون الدعم ان شاء الله دائما وابدا ان شاء الله احنا كمان بنحب। আমরা জানি না যে এখন হচ্ছে ওখানকার মানুষের কি অবস্থা, তারা কি রকম আছে, তো সবাই আমরা তার জন্য দোয়া করি আর কি। كيف حالهم في فلسطين حاليا
هو ما زال يعني الوضع صعب في فلسطين. এমনও অনেকে আছেন যাদের পরিবারের কেবল একজন বেঁচে আছে, যেমন এই আমিনা আকরাম। 2023 সালের 19 ডিসেম্বর স্বামী শহীদ হওয়ার পর গাজা থেকে পালিয়ে পরিবার নিয়ে তিনি আশ্রিত এখন কায়রোতে। جيت من غزة إلى مصر في 2/3 إلي سنة موجودة في বছরখানেক হলো এই পরিবার এখানে মিশরে এসছে যুদ্ধাহত হওয়ার পরে, এবং আমরা যে এই পরিবারটা দেখতে পাচ্ছি ইনি নিজেই ক্যান্সার আক্রান্ত এবং তার 5টা সন্তান আছে এখানে মিশরে, এবং তারা দুটো পরিবার একসঙ্গে এখানে বসবাস করছে। তাদের জীবনযাপন খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। খরচ, বাসা ভাড়া, এই সব কিছুই আসলে তাদের জন্য দেওয়ার ভিন্ন কোনো মাধ্যম নেই। তো আমরা যদি বাংলাদেশ থেকে তাদের পাশে দাঁড়াতে পারি তো আশা করি ইনশাআল্লাহ এটা তাদের জন্য অনেক বড় একটা উপকার হবে। আর বাংলাদেশের মানুষের জন্য সবসময় তাদের অবিরত ভালোবাসা রয়েছে। বাবা ইউসুফ মারুফের সাথে সেদিন শহীদ হন ওই পরিবারের 14 বছর বয়সী মানার। মারাত্মক আহত হয় 17 বছর বয়সী উমর ফারুক। 5 মাস মিশরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ সে। শরীরের কোথায় কোথায় তার বোমার আঘাত তাই দেখাচ্ছিলেন মা আমিনা আমাদের। আর মোবাইলে থাকা শহীদ বাবার ফটো, ছোট্ট 4 বোন এখনও সেই ফটো আগলেই আছে। الحمد لله فاسعفوني وقعدت فترة وأنا تحت العناية المركزة. তো হঠাৎ করে তার উপরে এই বাড়ির উপরে যখন বোম্বিং করা হয় শুধু দেখতে পাচ্ছিল যে শুভ্র কিছু ধোঁয়ার মতো করে, তো এরপরেই তার শরীরে এই অবস্থা হয়ে যায়। কিন্তু সে বলতে পারছে না যে তার শরীরের উপর বোম্বিং করা হয়েছে নাকি তাকে গুলি করা হয়েছে। শুধু ওই অবস্থাটা সে অনুভব করতে পারছে, কিন্তু সে বলতে পারছে না যে আসলে কীভাবে তার উপর আক্রমণটা হয়েছে। আল্লাহ তাআলা তাকে যে এই হামলার পরেও তাকে বাঁচিয়ে রেখেছে, সে যে বেঁচে ফিরে আসতে পেরেছে, এটাই তার জন্য অনেক বড় পাওয়া, জীবনে অনেক বড় পাওয়া। অসহায় এই পরিবারটির মতো গাজায় যুদ্ধাহত আরও হাজার মানুষের ভরসা আমাদের এই হুজাইফা। মিশরে কোনো আশ্রয় কেন্দ্র নেই, নেই ত্রাণ শিবির, স্থানীয় আইনে তা করার সুযোগও নেই। তাই মাঝে মধ্যেই বিভিন্ন হোটেল কিংবা বাসায় এভাবে অসহায় ফিলিস্তিনিদের জড়ো করে সহায়তা বিতরণ করে চলেছেন হুজাইফার স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ান উম্মাহ ফাউন্ডেশন। গাজার অসহায় শিশুদের জন্য এই সংগঠনের মমতা আর উদ্যোগ সত্যি অবাক করার মতো। খাবার কিংবা কাপড় নয়, পরিবারগুলোর এখন খুবই জরুরি নগদ অর্থ, যা দিয়ে তারা বাসা ভাড়া দেবে, দৈনন্দিন চাহিদা মেটাবে। সে বন্দোবস্তও করে দিচ্ছেন হুজাইফা। যখন প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ শুরু হয় তো এরপরে আমাদের হৃদয়ে এক আবেগ জাগ্রত হলো যে মুসলিম হিসেবে আমরা কীভাবে তাদের পাশে দাঁড়াতে পারি। তো সেই হৃদয়ের সেই ব্যথা থেকে, সেই আবেগ থেকে আমরা তাদের পাশে দাঁড়াই। এরপরে আলহামদুলিল্লাহ সেই যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত আমরা প্যালেস্টাইনিয়ান পরিবারের পাশে এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি পরিবারের পাশে আমরা আমাদের সহযোগিতার এই ধারা অব্যাহত রেখেছি এবং আমরা অবিরত ধারায় তাদের জন্য কাজ করে যাচ্ছি। কি কাজটা করছেন আপনারা, মানে কিভাবে তাদেরকে হেল্প করছেন, কি কি ধরনের সাপোর্ট দিচ্ছেন? আমরা কয়েকটি ধারায় কাজ করছি। 1 নম্বর হচ্ছে এখানে যারা বিভিন্ন হসপিটালে যুদ্ধাহত আছেন তাদের মাঝে কাজ করছি, এবং এখানে শরণার্থী বিভিন্ন পরিবারে যারা বিভিন্ন জায়গায় আছেন তাদের মাঝে আমরা কাজ করছি, নগদ অর্থ সহায়তা দিচ্ছি। বাংলাদেশ থেকে যে অনুদানগুলো আসছে সেই অনুদানগুলো আমরা আসলে বাইতুল যাকাত ওয়াস সাদাকাতুল মিসরির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। এরপর এই অনুদানগুলো যখন রাফা ক্রসিং খোলা থাকে তখন তারা এই অনুদানগুলো লরি আকারে ওখানে পাঠায়। তো আমরা যতটুকু জানতে পারি যে এই লরিগুলো প্যালেস্টাইনিয়ান রেড ক্রিসেন্টের হাতে হস্তান্তর করা হয়। সরাসরি কি এই গাজায় গিয়ে রিলিফ দেওয়ার ব্যবস্থা আছে? এখন যেহেতু রাফা ক্রসিং বন্ধ এবং সরাসরি ফিলিস্তিনে এইড পৌঁছানোর কোনো মাধ্যম নেই এবং সে কারণে আমাদের ইজিপ্টের মধ্যে প্রায় 1,20,000 প্যালেস্টাইনিয়ান পরিবার এখানে বসবাস করছে। কারণ এখানে যারা আছে তাদের না আছে কোনো চাকরির ব্যবস্থা, না আছে
নির্দিষ্ট আয়ের কোনো উৎস এবং তারা না দিতে পারছে বাসা ভাড়া এবং জীবনযাপনের যে ব্যবস্থাপনা, এটা তাদের জন্য খুবই কষ্টকর। এখানে প্যালেস্টিনিয়ান যে সকল পরিবার ইজিপ্টে বসবাস করছে তাদের মাঝে আমরা কাজ করে যাচ্ছি। তবে মিশরে এ ধরনের ত্রাণ তৎপরতা চালানো খুব সহজ নয়। একদিকে সরকারি নানা বিধিনিষেধ, অন্যদিকে প্রতিপক্ষ বাহিনী নানা মাধ্যমে পাঠাচ্ছে হুমকি ধামকি, রাখছে নজরদারি। কিন্তু তারপরেও বসে নেই হুজাইফা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো অসহায় পরিবারের কাছে মানবতা নিয়ে ছুটে যাচ্ছেন, তাকে বুক ভরে দোয়াও করছেন ফিলিস্তিনিরা। বাংলাদেশের বাইরে ছড়িয়ে থাকা এই ধরনের বাংলাদেশি তরুণরাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করছে এবং দেশকে ভালোবেসে বহির্বিশ্বে বাংলাদেশের গর্ব পরিচিতি ছড়িয়ে দিচ্ছে। এই হুজাইফা হচ্ছে তার অন্যতম। এই ছেলেটি কায়রোর একটি ইউনিভার্সিটিতে পড়তে এসছে, কিন্তু তার ভালোবাসা বাংলাদেশি মানুষকে বিশ্বের বুকে এই যে গাজায় ভাগ্যহত মানুষ যারা আছে তাদের সহায়তা পৌঁছে দেওয়ার জন্য অনন্য একটি মাধ্যম হিসেবে কাজ করছে। হুজাইফা, অনেক অনেক ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। এবং স্পেশালি আপনি যে কাজটি করছেন, যেভাবে সঠিকভাবে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন, আশা করি আপনার এই প্রচেষ্টায় অনেক মানুষ উপকৃত হবে এবং যারা বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশি হিসেবে এই সকল মানুষের জন্য সহযোগিতা করতে চান, নিশ্চয়ই তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং তাদের জন্য আপনি এই কাজটি করবেন। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল। স্পেশাল স্যালুট ভাই আপনাকে। দর্শক, আপনারা যারা আমার সাথে আজকের এই ভিডিও দেখছিলেন এবং আজকে যারা এই দূরপ্রবাসের এই সকল গল্প শুনছিলেন, তারাও নিশ্চয়ই অবাক হবেন যে বাংলাদেশি মানুষ চাইলে পরে কি না করতে পারে। কারণ এই দেশের মানুষের মন বড়, আমাদের মানুষের দরদ বেশি, আমাদের মানুষরা ভাগ্যহত মানুষকে বেশে তাদের পাশে দাঁড়াই সবসময়। এবং এর আগেও আমরা অনেক জায়গায় অনেকভাবে বিশ্বের বহু দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। আর আজকে যে গল্পটি বললাম যে কায়রোতে এসে, মিশরে এসে আমাদের বাংলাদেশি তরুণরা গাজার ভাগ্যাহত এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, তাদের বিপদের বন্ধু হয়েছে, এটি কিন্তু সত্যি একটি দৃষ্টান্ত এবং আমি আশা করি আমাদের তরুণ প্রজন্ম এই দৃষ্টান্ত অনুকরণ করবেন। আজ দুনিয়ার গল্প এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, আবারও আপনাদের সামনে আসব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনাদের সবার জন্য শুভকামনা।